হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান থেকে আবর্তন, আবর্তনের নিয়মাবলী, আবর্তনের প্রকারভেদ, সরল আবর্তন, বাক্যের অবৈধ সরল আবর্তন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। প্রথমে জানব বাক্যের বৈধ সরল আবর্তন সম্পর্কে। আবর্তনের নিয়ম অনুযায়ী সাধারণভাবে প্রচলিত বাক্যের সরল আবর্তন কখনোই সম্ভব নয়। একটি বাক্য থেকে অপর একটি বাক্য টানতে গেলেই আশ্রয় বাক্যের অবাপ্য বিধেয় পদটি সিদ্ধান্তে যাওয়ার ফলে আবর্তন নিয়ম বাদ পড়ে যায়। তাই নিয়ম পালন করতে হলে বাক্যের সিদ্ধান্ত বাক্যটি বাক্য পাওয়া যায়, অর্থাৎ বাক্যের আবর্তন হচ্ছে অসরল আবর্তন। বন্ধুরা, পাশাপাশি বিশেষ এক প্রকার যুক্তি বাক্য আছে যাতে উদ্দেশ্য ও বিধেয় একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এবং সেখানে উদ্দেশ্য ও বিধেয়ের ব্যক্তার্থ সমান সমান। যুক্তিবিদ হ্যামিল্টনের মতে এরূপ বাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই বাপ্য থাকে। সুতরাং এই ধরনের বাক্যকেই সরল আবর্তন করা যায়। সেখানে পদের ব্যাপ্যতা নিয়ে কোনো অসুবিধা দেখা দেয় না। যেমন সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, সুতরাং সকল বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এই যুক্তিটিতে মানুষ এবং বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ পদ দুটি একই রূপে ব্যক্তার্থকে নির্দেশ করছে। তাই এদের স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত স্থাপনে কোনো সমস্যা হচ্ছে না। এজন্য এটি যুক্তিবাক্যের একটি বৈধ সরল আবর্তন। আমরা জানব প্রতিবর্তন সম্পর্কে। প্রতিবর্তনের সংজ্ঞা ও উদাহরণ। যে অমাধ্যম অবরোহ অনুমানে কোনো প্রদত্ত বাক্যের বিধেয়ের বিরুদ্ধে পদকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকেই প্রতিবর্তন বলে। যুক্তিবিদ কেন্স প্রতিবর্তনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে প্রতিবর্তন হচ্ছে অমাধ্যম অনুমানের একটি প্রক্রিয়া যাতে অনুমিত যুক্তিবাক্যে মূল উদ্দেশ্য ঠিক থাকে এবং বিধেয় হিসাবে মূল যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ ব্যবহৃত হয়। প্রতিবর্তন একটি অমাধ্যম অনুমান। এখানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সরাসরি সিদ্ধান্তটা টানা হয়। এখানে নয়ার্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক সমর্থক যুক্তিবাক্য অনুমান করা হয়। বন্ধুরা, প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। যেমন প্রতিবর্তনীয় সকল গরু হয় চতুষ্পদ, প্রতিবর্তিত কোনো গরু নয় অচতুষ্পদ। এই যুক্তিবাক্যে সকল গরু হয় চতুষ্পদ হচ্ছে আশ্রয় বাক্য এবং কোনো গরু নয় অচতুষ্পদ হচ্ছে সিদ্ধান্ত। এখানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটি ঠিক রেখে বিধেয় পদের জায়গায় বিরুদ্ধ পদ ব্যবহার করে এবং গুণের পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সুতরাং এই অনুমানটি একটি প্রতিবর্তন। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জেনে নেব প্রতিবর্তনের নিয়মাবলী সম্পর্কে। প্রতিবর্তনের ক্ষেত্রে কয়েকটি নিয়ম লক্ষ্য করা যায়। সেগুলো হলো প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের উদ্দেশ্য একই পদ হবে, প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের বিধেয় পরস্পর বিরুদ্ধ পদ হবে, প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতে গুণ ভিন্ন হবে, অর্থাৎ প্রতিবর্তনীয় সদর্থক হলে প্রতিবর্তিত নয়ার্থক হবে এবং প্রতিবর্তনীয় নয়ার্থক হলে প্রতিবর্তিত সদর্থক হবে। প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের পরিমাণ একই রূপ হবে। বন্ধুরা, আমরা এই পর্যায়ে জানব বস্তুগত প্রতিবর্তন সম্পর্কে। তোমরা কি জানো এই বস্তুগত প্রতিবর্তনের নাম প্রথম কে উল্লেখ করেন? যুক্তিবিদ বেন প্রথম বস্তুগত প্রতিবর্তন নামে এক বিশেষ ধরনের প্রতিবর্তনের নাম উল্লেখ করেন।
আশ্রয় বাক্যের অর্থ বা বস্তুর উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে একে বস্তুগত প্রতিবর্তন বলা হয়। বস্তুগত প্রতিবর্তনে উদ্দেশ্যের বিপরীত পদকে উদ্দেশ্য হিসাবে এবং বিধেয়ের বিপরীত পদকে বিধেয় হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ একই থাকে। যেমন জ্ঞান হয় ভালো, সুতরাং অজ্ঞাত হয় মন্দ। বন্ধুরা, প্রকৃত প্রস্তাবে এই প্রক্রিয়াকে সত্যিকারের প্রতিবর্তন বলা যায় না, কারণ প্রতিবর্তনের নিয়মগুলো এখানে যথাযথভাবে পালন করা হয়নি। প্রতিবর্তনের নিয়ম হলো আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ হবে, বিধেয়ের বিরুদ্ধ পদ হবে, গুণ ভিন্ন হবে এবং পরিমাণ একই রূপ হবে। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে যে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ না হয়ে হয়েছে ভিন্ন পদ। বিধেয় বিরুদ্ধ পদ না হয়ে হয়েছে কিছুটা বিপরীত পদের মতো, আর গুণ ভিন্ন না হয়ে হয়েছে একই। এসবই প্রতিবর্তনের নিয়ম বিরোধী। আরেকটি বিষয় হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যায় বস্তুগত সত্যতা থেকে আকারগত সত্যতাকে বড় করে দেখা হয়। বেনের বস্তুগত প্রতিবর্তনের বস্তুগত বা অর্থগত সত্যতা থাকলেও এতে নিয়ম কানুনের তেমন কোনো বালাই নেই। তাই বস্তুগত প্রতিবর্তনকে সত্যিকারের অনুমান বলে গ্রহণ করা যায় না। বন্ধুরা, বস্তুগত প্রতিবর্তনের আরও কয়েকটি দৃষ্টান্ত হলো যুদ্ধ হয় দুঃখজনক বা দুঃখদায়ক, সুতরাং শান্তি হয় সুখদায়ক। দানশীলতা হয় প্রশংসনীয়, সুতরাং কৃপণতা হয় নিন্দনীয়। উষ্ণতা হয় আরামদায়ক, সুতরাং শীতলতা হয় কষ্টদায়ক। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। যুক্তিবিদ হ্যামিল্টনের মতে এরূপ বাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই বাক্য থাকে। যে অমধ্যম অবরোহ অনুমানে কোনো প্রদত্ত বাক্যের বিধেয়ের বিরুদ্ধে পদকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকেই প্রতিবর্তন বলে। যুক্তিবিদ কিনস প্রতিবর্তনের সংজ্ঞা দিয়েছেন এই বলে যে প্রতিবর্তন হচ্ছে অমাধ্যম অনুমানের একটি প্রক্রিয়া যাতে অনুমিত যুক্তিবাক্যে মূল উদ্দেশ্য ঠিক থাকে এবং বিধেয় হিসাবে মূল যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ ব্যবহৃত হয়। যুক্তিবিদ বেন প্রথম বস্তুগত প্রতিবর্তন নামে এক বিশেষ ধরনের প্রতিবর্তনের নাম উল্লেখ করেন। আশ্রয় বাক্যের অর্থ বা বস্তুর উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে একে বস্তুগত প্রতিবর্তন বলা হয়।